বিভিন্ন ধরনের আমাদের যে অর্গানগুলো রয়েছে, হার্ট বলি, লিভার বলি, লাং বলি, এইটা যে মানে ধরে আছে, তাই না? এটা যে একটার সাথে একটা কানেক্টেড আছে, এই ফাংশন গুলো যে টিস্যুগুলোর মাধ্যমে করা হয়ে থাকে তাকে বলা হয় কানেকটিভ টিস্যু বা কানেকটিভ টিস্যু আমাদের এখানে ফাংশন করে থাকে। আবার দেখা যাচ্ছে মাসকুলার টিস্যু যেটা, সেটা হচ্ছে আমাদের দেহের যে বিভিন্ন আমরা সঞ্চালন মুভমেন্ট যেটা করি সেইটার উপরে কিন্তু ফাংশনটা থাকে আমাদের মাসকুলার টিস্যু। আমরা এখানে দেখতে পাই টিস্যুগুলা, এই টিস্যুগুলা তাদের যে কার্যকারিতা রয়েছে, সে তারা যে বিভিন্ন ফিল্ড আছে সেই ফিল্ডের উপরে ডিপেন্ড করে কিন্তু এই ক্লাসিফিকেশনটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা টিস্যুর কি ধরনের কার্যকারিতা রয়েছে একটা মানুষ শরীর পরিচালনা করার ক্ষেত্রে, তো সেইটা আসলে সেই যে মানে আমাদের যে ফাংশন একটা হিউম্যান বডি পরিচালিত করতে গেলে সেখানে যার যার যে ভূমিকাটা আছে সেই ভূমিকার ক্ষেত্রে কিন্তু এই ক্লাসিফিকেশনটা আমাদের সামনে কিন্তু রয়েছে বা আমরা সেভাবে জেনে থাকি। একটা সঞ্চালিত হচ্ছে, এই সঞ্চালনের যে ভূমিকাটা রাখছে সেটাকে কিন্তু আমরা সবসময় আমরা জেনে থাকি, সেটা হচ্ছে আপনার নার্ভাস টিস্যু বা আপনার স্নায়ু টিস্যু আর কি সেটা। এখন দেখা যাচ্ছে যে আমরা এই বেসিক শুধু ইনফরমেশনটুকু পাশাপাশি যদি একটু আমরা আমাদের যে এপিথেলিয়াল টিস্যু আছে বা আবরণী কলা আছে সেটা সম্পর্কে তার একটু নলেজ নিতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে এইটার মানে যে গাঠনিক যে বিষয়টা এই টিস্যুগুলো কেমন হয়ে থাকে, হ্যাঁ সেই বিষয়গুলো একটু আমাদের মনে হয় জেনে রাখাটা ভালো। এবং সেটা আমাদের তারপরে দেখা যাচ্ছে পেশেন্টের ক্ষেত্রে যেটা প্রতিদিন আমাদের ডিসি রয় স্যার যখন ক্লাস নিচ্ছিলেন উনি কিন্তু সুন্দর করে বলেছিলেন যে এই আমাদের যে মাসেল টিস্যু আছে সেটার পরে আমাদের যেমন আর্নিকে অনেক ভালো কাজ করে, এই যে এইভাবে করে ভাবাটা, তাই না? এই দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আমাদের কিন্তু এই মানে যে ইনফরমেশন আমরা একটা জিনিস জানছি সেটার সাথে আমাদের হোমিও মেডিসিনের যে লিঙ্কেজগুলো করা, সেটা যে যত বেশি নিখুঁতভাবে সুন্দরভাবে করতে পারবে আমার মনে হয় যে তাদের জন্য সফলতাটা অনেক বেশি আগিয়ে যাবে। এখন আমরা যদি দেখি যে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা এর এর যে বৈশিষ্ট্যটা আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এইটা টিস্যুগুলো অত্যন্ত মানে এটা এটার যে একটার সাথে একটা মানে সন্নিবেশিত যেভাবে থাকে, বিন্যস্ত হয়, বেশ ঘন থাকে, একটার সাথে একটা খুব কাছাকাছি থাকে এবং বেশ আপনার যে জিনিসটা হয় যে মানে খুব ঘন একটা ইংরেজিতে কি বলা যেতে পারে যে আপনার ক্লোজ থাকে, একে অন্যের কাছাকাছি থাকে এবং সেভাবে করে এরা একটা ইন্টারনাল যে এলিমেন্ট, হ্যাঁ এটা সমন্বয়ে এই জিনিসটা আসলে তৈরি হয় এবং যারা কি করে যে আমাদেরকে আমরা যে বলছি আবৃত রাখে, তাই না? আবৃত রাখে মানে কি উপরের অংশটাই না, একটা আমাদের এপিথেলিয়াল টিস্যু তারও তো কিছু ভাগ আছে, সেখানে কিন্তু কতগুলো মানে আপনার ইন্টারনাল একটা সার্ফেস আছে, আউটার একটা সার্ফেস আছে, তার মানে এই যে পুরো লেয়ারটা রয়েছে এইখানে দেখা যায় যে বেশ কিছু যে টিস্যুগুলো মানে যে সেলগুলো থাকছে সেগুলো কিভাবে থাকে একটা একটার সাথে কাছাকাছি অবস্থান করে, বেশ আপনার দেখা যাচ্ছে ঘন একটা অবস্থানে তারা কিন্তু এগুলো একজনের সাথে সংযুক্ত। আমাদেরকে আসলে এই বিষয়গুলো একটু জানা দরকার। সেক্ষেত্রে আমরা দেখি যে সেখানে এর যে লেয়ারটা রয়েছে সেখানে এক স্তর বিশিষ্ট আপনার টিস্যু রয়েছে, সেখানে তারপর বহু স্তর বিশিষ্ট টিস্যু আমরা কিন্তু সেখানে পেয়ে থাকি। তো আমরা একটা দেখা যাচ্ছে যে এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে আমরা যদি দেখি যে সেটা কিন্তু বেশ কতগুলো আপনার মানে ক্লাসিফিকেশন আমরা কিন্তু পাই, যেমন একটা হচ্ছে কাভারিং, একটা গ্রানুলার, তো তার ভেতরে আবার এই যে আমরা যেটা বলি যে মানে অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থের মধ্যে আমরা কি জানি যে থাইরয়েড গ্রন্থিটা কিন্তু অনেক বেশি, এটা কিন্তু গ্রানুলার যে ক্লাসিফিকেশনটা আছে গ্রানুলার যে এপিথেলিয়াল টিস্যু সেটার ভেতরে কিন্তু অন্তঃক্ষরা যেটা সেটা একটা এক্সাম্পল হচ্ছে থাইরয়েড গ্রন্থি এবং বহিঃক্ষরা যেটা সেটাকে কিন্তু বলা হচ্ছে লালা গ্রন্থি। এই যে প্রত্যেকটা ক্লাসিফিকেশন যদি আমরা একটু করে জেনে মনে হয় সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হবে। তো দেখা যাচ্ছে যে এইভাবে যদি কথা মানে
আর অন্যান্য টিস্যুগুলো নিয়ে আলোচনা করা হয়, তো দেখা যাচ্ছে এটা আসলে একই জিনিসের পুনরাবৃত্তি হবে। আমার মনে হয় তখন আমাদের জিসি রয় স্যার ওনার পেশেন্টের সাথে আলোচনা শেষ করেছেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি আপনার কথা শুনছিলাম, ডক্টর চিরঞ্জীব মন্ডল স্যার আসলে বেশ কিছু জিনিস বলছে। তবে আমি মনে করি কি আপনাদেরকে আপনার যেভাবে পড়ছেন এই পড়াটা মানে এখনো অনেকেই নতুন, সেজন্য যেভাবে আমি পড়া দিয়েছিলাম আপনারা পড়েননি, আপনাদেরকে আরো ভালোভাবে পড়তে হবে। দেখেন এখানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, ধরেন আপনাকে বলতে হবে কি ভাজক টিস্যু। এখন আমাদের দুই ধরনের টিস্যু রয়েছে না, একটা স্থায়ী টিস্যু। এখন এই টিস্যুগুলোর মধ্যে টিস্যু রিপেয়ার হয় কোন কোন জায়গা, অর্থাৎ আমাদের শরীরে অনেকগুলো অর্গান রয়েছে। যেমন আমাদের শরীরের উপরে যে ত্বক আছে, ডার্মিস, এপিডার্মিস, এখানে দেখেন আমাদের যে ত্বকগুলো রয়েছে বিভিন্ন ডিজিজ ওরিয়েন্টেড। আপনার আমি মনে করি এই ক্লাসটা অনেকটা হবে প্র্যাকটিক্যালি, আপনারা বুঝতে পারবে। সেক্ষেত্রে এখানে আমাদের আমি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, ধরেন আমার স্কিন লেয়ার, এই স্কিন লেয়ারে আপনার এ তো আমাদের সব জায়গায় কোষের উপর রয়েছে। এখন এখানে তিনটা জায়গা এপিডার্মিস, এখন আপনার ক্যান্সারের থেকে শুরু করে আপনার নর্মাল একটা ফুসকুড়ি হলো, একটা ইচিং হলো, স্ক্যাবিস হলো, তাহলে স্ক্যাবিস হলো সেটাও কিন্তু আমার কোষকে আক্রান্ত করছে। আবার যখন ক্যান্সার হচ্ছে তখন আমার কোষকে আক্রান্ত করছে। সেই পার্থক্যগুলো বুঝতে হবে। আমাদের শরীরে কিছু কিছু কোষ আছে সম্পূর্ণ সারা মানে আপনি এটা পরিবর্তন হয় না, এটা থেকে কিছু কিছু কোষ আছে প্রতিনিয়ত পরিবর্তন হয়। যেমন আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানে, বিশেষ করে ধরেন আমাদের রিপ্রোডাক্টিভ ভ্যাজাইনাতে কিছু সেল আছে যেটা প্রতিনিয়ত র্যাপচার হয়, ওটা কিন্তু তৈরি হতে থাকে। তদ্রূপ আমাদের শরীরের কানের ভিতরে আছে, আমাদের শরীরে এমন কিছু কিছু টিস্যু আছে যেটা খুব দ্রুত কি হয় আপনার পরিবর্তন হয়, সাথে সাথে ক্ষয় হয়। যেমন ত্বকে আমাদের স্কিন লেয়ারে আছে যেটা, অর্থাৎ এপিডার্মিস উপর স্কিন, এই স্কিনের যে অংশটা রয়েছে এখানে যা কিছু হচ্ছে কিন্তু দ্রুত পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন হচ্ছে, কোষের পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে। আপনাদের এই খুব গুরুত্ব সহকারে আলোচনা গেল। ধরেন আমি এপিডার্মিস আলোচনা করলাম, পরবর্তীতে এপিডার্মিসের কাজ কি, এখানে কি কি জানতে হবে। আপনারা যদি এগুলো ভালোভাবে না জানেন কখনো কিন্তু বলতে পারবেন না। তাহলে এবার আমি বলুন, এখানে ছবি তো দেখেছেন, এখানে নিচে যে পার্ট আপনাদের ফ্যাট থাকছে কোন অংশে, ডার্মিস, হাইপোডার্মিস, এপিডার্মিস, এর মধ্যে ফ্যাটটা থাকে কোন অংশে, কাইন্ডলি একজন বলুন। হাইপোডার্মিস। আমাদের ফ্যাট থাকে কোথায়? হাইপোডার্মিস। হাইপোডার্মিস। আর ভেইন থাকে কোথায়? ভেইন আর হচ্ছে আর্টারি কোথায় থাকে? ডার্মিস। 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 অর্থাৎ হাইপোডার্মিস এবং এপিডার্মিসের মাঝখানে, হাইপোডার্মিস আর ডার্মিসের মাঝখানে থাকে ফ্যাট। ডার্মিস এবং হাইপোডার্মিসের মাঝের অংশ হচ্ছে ফ্যাট। জি স্যার। এবার একজন বলুন, মাহবুবুর রহমান, আপনাদের একজন বলুন, এখানে সোয়েট গ্ল্যান্ড ছিল, তারপরে হেয়ার ফলিকল হয় কোন অংশে? আমাদের যে চুল হয়, এই চুলের গোড়াটা কোন অংশে থাকে? স্কিনের কোন অংশে থাকে চুলের গোড়াটা? উপরের অংশে থাকে স্যার। এটা মাহবুবুর রহমান, আপনি বলুন, চুল, আমাদের যে চুলটা থাকে চুলের গোড়াটা কোন অংশে থাকে? ঠিকঠাক বলতে পারতেছি না স্যার, সঠিক বলবো। ছবিটা দেখুন, আপনাদের তো ছবি দেখুন, ছবি দেখে এখানে স্যার উপরের অংশ বলা যাচ্ছে, এটা জানি না আসলে, কিন্তু উপরের লেয়ারটা ওখানে এটা। ঠিক আছে, আমি আরেকজনের নাম বলতেছি। এখানে প্রায় সবাই অংশগ্রহণ করতে হবে। আপনারা যারা আছেন প্রত্যেকের অংশগ্রহণ করতে হবে। আয়েশা মল্লিক, আপনি বলুন। আমি বলেছি হেয়ার ফলিকল, আমাদের যে চুল,
এই চুলের মূল অংশটা কোন আমাদের স্কিনের কোন অংশে থাকে? আর এই দেখেন আমি দেখাই দিচ্ছি, হেয়ার রুট, অর্থাৎ আপনার যখন চুল উঠে যায় তখন আমাদেরকে কি করতে হয়, আমরা ওষুধ দেই, কিন্তু সেই ওষুধটা কাজ করতে গেলে আমাদের স্কিনে কোন অংশে এটা থাকে, কোন কোষে কাজ করে, এটা তো জানতে হবে। আমাদের স্কিনের যে তিনটা ভাগ রয়েছে না, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, এর মধ্যে কোন অংশে আপনার হেয়ার রুটটা থাকে বলুন? এপিডার্মিস। এপিডার্মিস, ডার্মিসে? ডার্মিস। হ্যাঁ ডার্মিস। স্যার ডার্মিসে এখানে কেন মার্শাল এবং ল্যাকটিক দেখেন ডার্মিস, এই দেখেন এই যে ছোট, আপনার একটু কাইন্ডলি, ডার্মিস অংশ সবথেকে গুরুত্বপূর্ণ। ডার্মিস অংশে আপনার সোয়েট গ্ল্যান্ড, হেয়ার রুট, আমাদের ভেইন, আর্টারি, আমাদের সেন্সর, অর্থাৎ আমাদের এই যে ধরেন আমাদের আমরা যে অনুভূতি হয় না, আপনি একটা অনুভব করেন, সে অনুভব করার জন্য Meissner's corpuscles. মাইসনাস কর্পাসালস যে আমাদের অর্গান রয়েছে সে এক হাজার পুরাই দিলাম, পরে হিসাব করবো। শোনা যাচ্ছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে পাচ্ছি। তাহলে এইখানে আমাদের কি কি মেডিসিন ভালো কাজ করে? আমাদের নাসির স্যার কিন্তু এইভাবে অর্গানটা তিনি বলেন আপনাদের। দেখেন আমাদের স্যার এক স্যার যে আলোচনা করবে পরের বিষয় মনে করতেছেন যে আমার আজকে ফিজিওলজি অ্যানাটমি ক্লাস, আপনার হয়তো বা এখানে ম্যাথমেটিক্যাল জ্ঞান লাগবে না, এখানে ম্যাথমেটিক্যাল জ্ঞান লাগবে, অন্তত আমার ক্লাস করতে গেলে আপনাদের লাগবে এই ডার্মিসে কোন মেডিসিন ভালো কাজ করে, হাইপোডার্মিসে কোন মেডিসিন ভালো কাজ করে, মার্কসল, খুব সুন্দর, আরো মেডিসিন কাজ করে, সেই মেডিসিন ল্যাকটিক অ্যাসিড, সুন্দর, নোট ডাউন করে রাখবেন। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আমার যখন আপনি এই ক্লাসটা করবেন, আপনাকে বাদবাকি ক্লাসের নির্যাস আপনার মধ্যে চলে আসবে। অর্থাৎ আপনি যখন এই ক্লাসটা করছেন, আপনাকে যেমন প্রত্যেকটা অর্গান জানতে হবে, আপনার মাংসপেশির এগুলো কার্যকারিতা জানতে হবে। এখন কিছু কিছু আপনার অর্গান অফ মেডিসিনও বুঝতে হবে, কারণ অর্গান অফ মেডিসিন হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপালের জায়গা। এবার এই বিষয়টা যদি আপনি না জানেন, অর্গান অফ মেডিসিন যদি না জানেন, তাহলে সমস্যাটা কোথায় হয়? অর্গান অফ মেডিসিনের 4 নাম্বার অ্যাপ্রোচম যদি না বুঝেন, আপনি রোগীকে পথ্য ব্যাধি দিতে হবে, অর্থাৎ আপনি ওষুধ দিলেন, তার সাথে কিছু নিয়ম কানুন আপনাকে দিতে হবে, সেই যে সে কি খাবে কি খাবে না, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে এই বিষয়গুলো জানতে গেলে আপনাকে কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে না নাকি? তাহলে আপনাদের এখানে বলুন তো, এই সাদা যে অংশটা এটা কি দেখাচ্ছে? আপনার ভেইনের উপরে যেটা রয়েছে, ধরেন এই জায়গা হলুদ, অর্থাৎ আপনার লাল রঙের যেটা দেখছেন শিরাটা, এটাকে কি বলে? শিরা ধমনী। আপনার রং দেখে বলুন, ব্লু কালারটা কি আর রেড কালারটা কি? লালটা হলো আর্টারি বা ধমনী, লালটা হলো আর্টারি বা ধমনী, আর নীলটা হলো আর্টারি বা ধমনী না, আপনাকে স্পেসিফিক বলতে হবে, বা বলা যাবে না, আমার ক্লাসে বা হবে না। আপনার নীল রঙের কোনটা আর লাল রঙের কোনটা? লাল রঙেরটা কি আর নীল রঙেরটা কি? এটা স্পেসিফিক বলুন। লাল রঙেরটা আর্টারি আর নীল রঙেরটা লাল রঙেরটা আর্টারি, আর্টারির বাংলা কি? ধমনী। অন্যরা বলুন, উনি কি ঠিক বলছে? জি স্যার। ইয়েস স্যার, ঠিক বলছে স্যার। আর নীলটা হলো ভেন, বাংলা হলো শিরা। ঠিক আছে, ধমনী এবং শিরা। এবার বলুন তো, ক্যানুলা করলে কোথায় করে? ক্যানুলা করানো হয় কিসে? ভেইনে করে না শিরায় করে? স্যার শিরাই। স্যার ভেইনে। ভেইনে স্যার, ভেইনে। ভেইনে কয়জন আর শিরায় কয়জন? আপনারা হ্যান্ড রেজ করুন। ভেইনে কয়জন, শিরায় কয়জন? হ্যান্ড রেজ করুন। ভেইনের গুলো আগে স্যার বেইনের বাংলা তো শিরা স্যার। হ্যাঁ, বেইন আর শিরা এক।
সেটাই তো বলতেছি, ভেইনে কয়জন শিরায় কয়জন, সেটাই তো বলতে। ইনার বাংলা একই স্যার, আমি এটাই বলতে পারবো। এই জন্যই তো বললাম, কারণ এটা তো এক পক্ষ, আমি তো ধমনী বলি নাই, তাহলে তো আমার দুই পক্ষ হতো। না স্যার, আমি তো ওটা বলে দিছি স্যার। স্যার am I right? আপনার কথাটা তো ঠিকই আছে, এই জনতা থ্যাংক ইউ স্যার। তো একই বললাম, কিন্তু আমি তো আলাদা বলি নাই। এখন এই পক্ষে কে কে আছে? হ্যাঁ স্যার, এটাই ঠিক আছে, আমি আছি। পরীক্ষা পড়া পেয়েছি নেই, যারা হ্যান্ড রেজ করেননি তারা কি? না স্যার, শিরাতে স্যার। সিরাতে স্যার। হ্যাঁ, সিরাতে দেয় না কেন? ভেইন শিরা কি আর কি তাই না? শিরার ধমনী, আপনার শিরায় দিল, ধমনীতে দেয় না কেন? প্রশ্নটা এখানে। আচ্ছা, ধমনীতে ব্লাডের চাপ অনেক বেশি থাকে। স্যার ধমনীতে ব্লাডের চাপ অনেক বেশি থাকবে, এটা তো অনেক বড়, মানে রক্ত চলে আসবে আর কি। আর তাছাড়া স্যার ধমনী স্যার মাংসের গভীরে থাকে। দেখেন, আরেকটা বিষয়, আপনাদের কাছে কি কখনো মনে হয় না যে লাল রং আর নীল রং কেন? স্যার এটা আমি একটু বলি স্যার। হতে পারে যে ভেইন আসলে ব্লাড নিয়ে যায় স্যার, সেই কারণে কি ভেইন স্যার, ডক্টর চিরঞ্জীব মন্ডল স্যার, আপনি বলছিলেন, তবে আমি ডক্টর দেওয়ার হাসনাত সে বলতে চাচ্ছে, সে একটু বলুক, তার উত্তরটা নিয়ে নেই। আপনি বলুন। স্যার নরমালি ক্যানোলা দিয়ে হচ্ছে হলো স্যার ইনজেকশন বা স্যালাইন পুশ করা হয়, তাই এটা সিস্টেম হচ্ছে হলো স্যার ইন্টারমাসল অথবা ইন্টারভেন স্যার, মানে মেডিসিনের গায়ে নরমালি যখন লেখা থাকে তখন ইন্টারভেন অথবা ইন্টারমাসল লেখা থাকে, যেটা ইন্টারমাসল সেটা আমরা মাসুলে মানে পুশ করা হয়। তাছাড়া নরমালি স্যার যেটা ইন্টারভেন সেটা ভেনেই পুশ করা হয়, এখানে আর্টারিতে পুশ করা হয় না, বিষয়টা এটাই স্যার। এই জন্য স্যার আর্টারিতে কোনো কিছু নাই, ভেনেই পুশ করা হয়, এই জন্য স্যার এটা ভেন হবে স্যার। ঠিক আছে, আপনি শতভাগ ঠিক বলেছেন। এবং আমি বলেছিলাম ভেইন এবং শিরা দুটো একই কথা, কারণ আমি বলছি এইটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে অনেক সময় হচ্ছে দ্বিমত হয় না, যে আমরা অনেকে বলে থাকি যাতে ঘুরে না যান বা ঘুরানোর জন্য মাঝে মাঝে এরকম করা হতে পারে, কিন্তু আপনারা আপনাদের মতে ঠিক থাকে। এটা পরীক্ষা করার জন্যই থাকবে, অনেক সময় ভুল বলতেই পারি, কিন্তু আপনাদেরকে সঠিকটা বলতে হবে। মিসবা, আপনি হ্যান্ডিস করেছেন, আপনি কাইন্ডলি বলুন। HMH মিসবা। স্যার ওই যে নীল রঙেরটা কি বলে, এটা যখন বলছিলেন তখন হ্যান্ড রাইজ করেছিলাম আর কি। কি বলুন আবার? যেটাকেই আপনার ভেইন বলে। এটার উত্তর আমার স্টুডেন্টরা দিয়ে দিয়েছে, এটা আমি রিপিট করব না, কাইন্ডলি আপনারা আরেকজন কাছে শুনে নেবেন। ঠিক আছে, ধমনী শিরা কোনটা কি আপনার? স্যার যখন ওই যে আপনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ওটা হয়ে গেছে, আপনার মনে হয় উত্তর আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা পারেন, না হলে পরের টপিকে চলে যাব। স্যার আমার একটা হ্যাঁ বলুন বলুন। স্যার এই যে আমরা আপনি যে বললেন যে ইনজেকশন পুশ করা হয় ভেইনে, আমরাও জানি ভেইনে পুশ করা হয়, কিন্তু আর্টারিতে পুশ করা হয় না কেন? এটা করলে সমস্যা কি, আর ভেইনে করলে না করলে সমস্যা কি? দেখুন, একদম সিম্পল কথা হচ্ছে কি, আপনার যে ইনজেকশন গুলো দিতে হয় ওইখানেই বলা আছে ইন্টারমাসল অথবা ভেইন, তো ওরা উল্লেখই করে দেয় এটা শিরায় করতে হবে। যেহেতু শিরায় করতে হবে সেটা উল্লেখ যেহেতু আছে, আপনার যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এক একটা মেডিসিন যখন ওটা প্রুভ করে, প্রথমে এদের পদ্ধতিটা জানতে হবে। এরা প্রথমে গিনিপিগে করে বা আপনার ইঁদুরে করে, তারপরে সেটা পরীক্ষা করতে করতে বানরে আসে, তারপর মানুষে আসে। তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আগের থেকে ওরা পরীক্ষিত রয়েছে, অর্থাৎ এটা প্রমাণিত, সেখানে আপনাকে আলাদা
চিন্তা করতে হবে না। তবে এখানে অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আপনি পড়বেন, আগামী ক্লাসে আপনি বলবেন আপনি কতটুকু বুঝে পেরেছেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, আপনাকে নিজেকে খুঁজতে হবে। আপনার এই যে কেন, আমি আপনাকে কেন বলবো, এর মূল কারণ হচ্ছে আপনাকে খোঁজার জায়গা। আমি একটা পথ দেখাচ্ছি, আপনার যখন এই জায়গাটা ভালোভাবে দেখবেন, আপনি যখন ভাববেন, আপনার মনে আগে প্রশ্ন আসতে হবে যে এটা কেন হয়। আপনাকে শিখতে হবে কোন লেভেল, অর্থাৎ আপনি একটা রোগী দেখছেন, আপনাকে চেম্বারে আসতেছে, তাকে আপনাকে আগামীতে ধরেন স্যালাইন করাবেন, আপনি বিভিন্ন জিনিস করাবেন, কিন্তু এই বিষয়গুলো আপনি যদি ভালোভাবে না জানেন তাহলে আপনি করতে পারবেন না। পারবেন কি? এই বিষয়গুলো আপনাকে ঠিক করতে হবে এবং জানতে হবে। আয়েশা মল্লিক, হ্যাঁ বলুন। এপিথেলিয়াল টিস্যু কোথায় থাকে? Epithelial tissue. ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম। বলে দিবেন না, কাইন্ডলি আপনি বলে দিবেন না, যার বলার প্রশ্ন জিজ্ঞাসা করেছে তাকে বলতে দেন। আয়েশা মল্লিক, আপনি বলুন এপিথেলিয়াল টিস্যু কোথায় থাকে? আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি বলুন এপিথেলিয়াল টিস্যু কোথায় থাকে? না পারলে বলুন, কারণ সময় চলে যাচ্ছে তো। Epithelial tissue দেহ ও অঙ্গের বিভিন্ন আবৃত করে রাখে। সেটা কি কি? ওটা বলতে পারবো না। বলতে পারবেন না। সালমা খাতুন, আপনি বলুন। সালমা খাতুন, আপনি বলুন এপিথেলিয়াল টিস্যু কোথায় থাকে? যদি বলতে না পারেন আপনাদেরকে বলতে হবে যে স্যার পারবো না, নেক্সট টাইম আপনাকে এই বিষয়টা পড়তে হবে। দেখেন, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে আপনার এপিথেলিয়াল টিস্যু সবথেকে বেশি থাকে, পাওয়া যায়। এখন এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকটা শুরু হচ্ছে কোথায়? দেখেন এখানে A to Z দেওয়া রয়েছে। হ্যাঁ, যাকে প্রশ্ন করব তিনি যদি না পারেন বলে দিবেন। তাসলিমা, আপনি বলুন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক বলতে কি বোঝা হয়, এটা বলতে কি বোঝায়? হ্যাঁ, এমডি জলিল মিয়া, আপনি বলুন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক বলতে আপনি কি বোঝেন, বলেন। স্যার এটা হচ্ছে স্যার জিআই ট্র্যাক স্যার, মুখ থেকে অ্যানাস পর্যন্ত যে জায়গাটা, এটা হচ্ছে স্যার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক। এইটা দেখেছেন কোথা থেকে শুরু হচ্ছে কোথায় পর্যন্ত যাচ্ছে, এটাকে কি বলা হয়? জিআই ট্র্যাক বলছেন, কিন্তু এর আরেকটা নাম আছে, সেই নামটা কি? এই নামটা বলুন। আপনারটা ঠিক আছে, কিন্তু এর আরো একটা নাম আছে, সেটা বলুন। স্যার ইন্টেস্টাইন, স্যার ইন্টেস্টাইন। না না না, উনি বললেন জিআই ট্র্যাক্ট। এই জিআই ট্র্যাক্টের আরেকটা নাম আছে, সেই নামটা বলতে বলুন। কে পারবেন? এলিমেন্টারি ক্যানেল। Elementary tract. এলিমেন্টারি ট্র্যাক বলে, এলিমেন্টারি ক্যানেল বলে, ঠিক আছে, এলিমেন্টারি ক্যানেল বলে। এলিমেন্টারি ক্যানেলের আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে। কেন খেয়াল করতে হবে? কারণ আপনারা আজকে যারা আছেন, আগামীতে তারা রেপার্টরাইজেশন করবেন। এখন রেপার্টরাইজেশন করতে গেলে আপনাকে বেসিক জায়গাগুলো তো জানতে হবে, না হলে আপনি কিভাবে করবেন? ধরেন আপনাকে একটা সফটওয়্যার দেওয়া হলো, সেই সফটওয়্যারটা আপনার নির্দেশ করবে এই সকল অর্গানের উপর নির্ভর করে। আপনার পেটের সমস্যা হলো, পেটের কোন অংশে সমস্যা হচ্ছে সেটা তো আপনাকে জানতে হবে। আপনার মাইন্ড অধ্যায় রয়েছে, হেড রয়েছে, তারপরে স্লিপ রয়েছে, এবং স্লিপ ড্রিম এগুলো কোন অর্গানের মধ্যে আমাকে দেখতে হবে, এটা জানতে হবে। আপনার ফোর আর্ম বলতে কি বোঝানো হচ্ছে? আপনার ফিঙ্গার্স, হ্যান্ডস, রিস্ট,
ফোর আর্মস, তারপরে এলবো, আপার লিমস, লোয়ার লিমস, এগুলো কেন বলা হয় এগুলো তো আপনাকে জানতে হবে না? এক্সট্রিমিটিস বলতে কি বোঝানো হয়? এক্সট্রিমিটিস এর মধ্যে আমি কি দেখতেছি, জেনারেলাইটিস এর মধ্যে কোন বিষয় আছে, এই বিষয়গুলো জানতে হবে। দেখেন, আপনাকে সিম্পলি মাইন্ড, ভার্টিগো, হেড, আইজ, ভিশন, ইয়ার্স, হিয়ারিং, নোজ, স্মেল, ফেস, মাউথ, টেস্ট, টিথ, থ্রট, নিক, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ব্লাডার, কিডনিস, ইউটারাস, ইউরিন, এই বিষয়গুলো কিন্তু আমাদের রেপার্টরিতে মূল বিষয়। এরপরে সাব ডিভিশন রয়েছে, সেটাকে আরো ভাগ করা হয়েছে, এভাবে অনেক ভাগ রয়েছে। বিষয়গুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আপনাদেরকে করতে হবে কিভাবে, আপনারা কি বুঝতে পারছেন? এরপরে ধরেন কানেকটিভ টিস্যু কোথায় কোথায় থাকে? কানেকটিভ টিস্যু কোথায় পাওয়া যায়? আগে বলুন কানেকটিভ টিস্যু কাকে বলে? কানেকটিভ টিস্যু কাকে বলে? কানেকটিভ টিস্যু কোথায় পাওয়া যায়? আপনি একটু আগে বলেছেন, উজ্জ্বল কর্মকার, আপনি বলুন কানেকটিভ টিস্যু কাকে বলে, কানেকটিভ টিস্যু কোথায় পাওয়া যায়? যে কলা বিভিন্ন অঙ্গ বা একই অঙ্গের বিভিন্ন অংশকে সংযুক্ত করে তাকে কানেকটিভ টিস্যু বা যোজক কলা বলা হয়। এগুলো হচ্ছে রক্ত, হাড়, তরুণাস্থি আর কলা। তো আপনি মনে করুন আমার এই যে ছবিটা, এই ছবিটা দেখে কি সে জিনিসগুলো বোঝা যাচ্ছে? এই যে ছবিটা, এখানে যদি আপনি ভালোভাবে দেখেন, কানেকটিভ টিস্যুর যে আপনি যে বর্ণনাটা করলেন, যে সংজ্ঞাটা দিলেন, সেই সংজ্ঞার উত্তর অনুসারে এখানে কি পাচ্ছেন? পাচ্ছেন? স্যার পাচ্ছি স্যার। এবার দেখেন, হাড় আছে, হাড়, হ্যাঁ এইটা হাড়, আমি ফিট আদার দিই, এই হচ্ছে হাড়, এর মধ্যে কানেকটিভ টিস্যু থাকছে। এরপরে ব্লাড, ব্লাড যদি চিন্তা করে দেই, আমি হিট আদার দিই, এর মধ্যে ব্লাড রয়েছে। এই রক্ত রয়েছে, রক্ত কোথায় থাকতেছে? শিরা, ধমনী, দুই জায়গায় তো থাকবে নাকি? না শুধু শিরায় থাকবে, ধমনীতে থাকবে না? জি স্যার থাকবে স্যার, দুই জায়গায় স্যার দুই জায়গায় থাকবে। তার মানে আমার এই দুই জায়গায় আমি কি থাকতেছে? কানেকটিভ টিস্যু থাকছে। এবার কানেকটিভ টিস্যু যদি বলা হয়, এই যে রক্ত যখন আমি বলবো, এটা বিশদ আলোচনা করব কোন অধ্যায়, আপনারা বলতে পারবেন? রক্ত সংক্রান্ত বিভিন্ন বিশদ আলোচনা করা হয় সাধারণত কোন অধ্যায় বা অর্গান, আমার অ্যানাটমির কোন অধ্যায়ে করা হয়, বলতে পারবেন কেউ? স্যার স্কেলেটিক টিস্যু। সিস্টেমে? কোন সিস্টেমে? কার্ডিওভাস্কুলার সিস্টেম। হ্যাঁ, এর আরেকটা নাম আছে, বলুন। আরেকটা নাম আছে, সেটা বলুন। না না না, কার্ডিওভাস্কুলার সিস্টেমের আরেকটা নাম আছে, এই সিস্টেমটা আরেকটা নাম আছে, সেই নামটা বলুন। স্যার কার্ডিওগ্রাম। কার্ডিওগ্রাম তো আপনি তো পরীক্ষায় চলে আসলেন। সার্কুলেটরি সিস্টেম স্যার। সুন্দর, ধন্যবাদ 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 স্যার, আপনি একদম সঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্কুলেটরি সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই দুইটা নাম আছে, আপনাদের এই দুইটা জানতে হবে, ঠিক আছে? এখন আমি কানেকটিভ টিস্যু পাচ্ছি, বোনে পাচ্ছি, ব্লাডে পাচ্ছি, টেন্ডনসে পাচ্ছি, লিগামেন্টসে পাচ্ছি, আর আছে কার্টিলেজে পাচ্ছি। কয়টা জায়গায় পাচ্ছি? বোন, ব্লাড, টেন্ডনস, লিগামেন্টস, কার্টিলেজ। এবার দেখেন, আমি তো ব্লাড দেখালাম, এবার হচ্ছে টেন্ডনস। টেন্ডনস গুলো কোথায় থাকছে আপনি দেখুন। টেন্ডনস বলতে কিন্তু এটাকে বোঝানো হয়, আপনারা দেখুন ভালোভাবে বুঝুন। টেন্ডনস দেখা যাচ্ছে মনে হয়, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা হচ্ছে টেন্ডনস, এটা হচ্ছে টেন্ডনস। এই নিচে যেটা দেখাচ্ছে এটা কোনটা, কোন টেন্ডন, আপনার নামটা বলতে পারবেন? আমি যদি নিচের দিকে তাকাই তাহলে এটা মাসকুলার সিস্টেম, লোয়ার এক্সট্রিমিটিস, লোয়ার লিম্ব,
ঠিক আছে, লোয়ার লিম্ব। তাহলে লোয়ার লিম্বে এটা যদি কোন ভিউ, ফ্রন্টাল ভিউ না ডিস্টাল ভিউ, কর্নাল ভিউ, এইগুলো কিন্তু আপনার ভিউ আকারে বলতে হবে, কারণ এগুলো আলোচনা করেছিলাম। পোস্টেরিয়র ভিউ, এন্টেরিয়র ভিউ, ডরসাল, ডিস্টাল, এগুলো আলোচনা করেছিলাম না? তো নিচের অংশটার নাম কি বলতে পারবেন একজন? এটা বলুন তো, নিচের অংশের নাম কি? নিচের অংশ হচ্ছে ডিস্টাল, উপরের অংশ লোয়ার। লোয়ারের আমার মেডিকেল নাম হচ্ছে ডিস্টাল। ডিস্টাল হচ্ছে নিচের অংশটা, নিচের অংশটাকে ডিস্টাল বলা হচ্ছে। তাহলে আপনার এখানে পোস্টেরিয়র, এন্টেরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এটাতে আমি যে কোনো সময় আপনার ক্লাসে জিজ্ঞাসা করবো, এগুলো একদম মুখস্থ থাকা লাগবে। কোনটা সুপিরিয়র, কোনটা ইনফেরিয়র, কোনটা পোস্টেরিয়র, কোনটা ইন্টেরিয়র, কোনটা ডরসাল, ঠিক আছে, কোনটা ডিস্টাল, এগুলো মুখস্থ থাকা লাগবে। কারণ লোয়ার লিম্ব, আপার লিম্ব এগুলো মাথায় না থাকলে তো হবে না। এবার লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে এই সকল জায়গা, অর্থাৎ জোড়, অর্থাৎ প্রত্যেকটা জয়েন্ট। লিগামেন্টস অফ দ্য স্কাল, আমাদের স্কালে যে লিগামেন্ট গুলো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কি? হ্যাঁ জি স্যার। এই হচ্ছে, এবং এই লিগামেন্টের মধ্যে কি আছে? আমার কানেকটিভ টিস্যু রয়েছে। এরপরে থাকলো হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ আমরা সাধারণত মনে করি হাঁটুতে হয়, অনেকেই মনে করে। আমাদের খুলনা আয়ুর্বেদিক মেডিকেল কলেজে যখন পড়তাম, অ্যানাটমিতে যখন পরীক্ষা নেওয়া হলো, বলে কার্টিলেজ কোথায় থাকে? সবাই শতকরা 99 জন ব্যক্তি বলছিল কার্টিলেজ থাকে হাঁটুতে, আর কোথাও কার্টিলেজ থাকে না। তো নাকের ইয়েটা কার্টিলেজের হাড় দিয়ে তৈরি। নাকে থেকে, পাশের হাড়ে থেকে। হ্যাঁ, আমি এটা একটু করি, আপনারা দেখতে কানটা তো পুরো কার্টিলেজ। হ্যাঁ, এখানে আমাদের কার্টিলেজ থাকছে কোথায় কোথায় আপনারা একটু দেখুন। অর্থাৎ আমার নাকে থাকছে, আমার গলার যে, দেখুন আমার মনে হয় একটু আমি এই পাশে নিয়ে আসি, এই যে এটাকে কি বলা হচ্ছে? এ দেখুন, ভোকাল কর্ড। এটাকে বলা হয় Cricoid cartilage. ক্রাইকয়েড কার্টিলেজ। এটার নাম হচ্ছে ক্রাইকয়েড কার্টিলেজ। নাম কিন্তু আলাদা, আমার কার্টিলেজ ঠিকই আছে, কিন্তু আমরা নাম বলতেছি, এটাকে বলা হচ্ছে ক্রাইকয়েড কার্টিলেজ। এটা স্কেলিটাল সিস্টেমের মধ্যে অ্যাক্সিয়াল, তারপরে ল্যাঞ্জের স্কেলিটন, তারপর হচ্ছে ক্রাইকয়েড কার্টিলেজ। তাহলে আমাদের নাকেরটার নাম কি হতে পারে, কেউ বলতে পারবেন? স্যার নেজাল কার্টিলেজ। ধন্যবাদ। Alar cartilage. Greater alar cartilage. গ্রেটার এলার কার্টিলেজ, কারণ এখানে মেজর এলার রয়েছে, লোয়ার ল্যাটারাল রয়েছে, কার্টিলেজ রয়েছে, সেজন্য আমাদের এটাকে বলা হচ্ছে, একবার শুনুন, Greater alar cartilage. আর এটা হচ্ছে Upper lateral nasal cartilage. Upper lateral nasal cartilage. তাহলে এটা কি আমার আপার, উপরের দিকে, সেজন্য আসছে আপার। ল্যাটারাল ভিউ, পোস্টেরিয়র ভিউ আমরা বলি না, কেন বলি? এই জিনিসগুলো আপনারা সামনের দিন পড়ে নেবেন বই থেকে, তারপরে আবার জিজ্ঞাসা করব। তাহলে এটা কি হবে দেখেন, Upper lateral nasal cartilage. আপার ল্যাটারাল নেজাল কার্টিলেজ, অর্থাৎ নেজাল কার্টিলেজ বলা হচ্ছে। আবার সামনেরটার নাম আছে আমাদের, এটা কি বলা হচ্ছে একটু লিখে রাখুন, Greater alar cartilage. ঠিক আছে? এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে, কারণ কি আপনারা যখন একটু ডিপ চিন্তা ভাবনা করবেন, অর্থাৎ গভীরভাবে চিন্তা করবেন, তখন আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে, এবং প্রত্যেকটা বিষয় যখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার কাছেও ভালো লাগবে, আপনার ফিজিওলজি অ্যানাটমি খুবই ভালো লাগবে। তাহলে আমার স্কেলেটলে কি থাকছে? কানেকটিভ টিস্যু থাকছে।
তাই তো হাড়ের মধ্যে নাকি? আর বোন টিস্যুর মধ্যে কি কি থাকছে? বোন টিস্যুর মধ্যে কি কি থাকছে বলুন? বোন টিস্যুর মধ্যে কি কি থাকছে বলুন? স্যার টেন্ডন, লিগামেন্ট আর কার্টিলেজ। শুধু এতটুকু? আপনার ছবিটা দেখুন, ছবিতে দেখেন কত কি রয়েছে। এখানে পেরিস্টিয়াম আছে, অস্টিওসাইট আছে, তারপর আপনার ব্লাড ভেসেল রয়েছে, সেন্ট্রাল ক্যানেল রয়েছে, অস্টিওক্লাস্ট রয়েছে, অস্টিওব্লাস্ট, এগুলা রয়েছে। ধন্যবাদ চিরঞ্জীব মন্ডল স্যার, আপনি খুব ভালো বলেছেন। এখন এইটা আমাদের মূলত লাগবে কোন রোগের ক্ষেত্রে? এই বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ কোন কোন রোগের ক্ষেত্রে? আপনি ডিজিজ গুলো বলতে পারবেন? এটা আর্থ্রাইটিস এর সাথে রিলেভেন্ট যাকে আছে সেগুলো অস্টিও আর্থ্রাইটিস, নিউমোটয়েড আর্থ্রাইটিস, তারপর জয়েন্ট পেইন, আপনার গাউট, তারপর আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় ইউরিক অ্যাসিড বৃদ্ধি হয়ে যে জয়েন্ট গুলো ক্ষয় হয়ে যায়, এই সমস্ত ক্ষেত্রে আই থিঙ্ক এটা অনেক কাজে লাগবে। ধন্যবাদ স্যার, আপনি ঠিকই বলেছেন। তবে আমি মনে করি কি এটা আপনাদের প্রত্যেককে এই বিষয়টা বুঝতে হবে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখতে চান। রিউমাটয়েড আর্থ্রাইটিসের সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের নিজের অর্থাৎ নিজের অটোইমিউন ডিজিজ, কিন্তু অটোইমিউন ডিজিজ অর্থাৎ নিজের ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধে কাজ করছে। আর এইটার কারণেই আমাদের শরীরের যে অস্টিওক্লাস্ট আছে এটা কিন্তু নিজেরই হাড় খাওয়া শুরু করে দেয়, যার কারণে আপনার অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আর আপনি হোমিওপ্যাথিক ওষুধে কি করবে, একদম সহজ একটা উদাহরণ দেওয়া যায়। দুই ভাই, আপনার একই বাবা মার সন্তান ছিল, কোন এক মেলায় হারিয়ে গেছে, এখন দুই ভাই দুইজনের সাথে শত্রু হয়ে গেছে। এখন এরা জানে না এদের পরিচয়, যখন আপনার পরিচয় জানলো তখন কিন্তু তার ভাই ভাই এক হয়ে গেল। তো ব্যাপার হচ্ছে অস্টিওক্লাস্ট আপনার এদের মানসিক ভাবে এরা বুঝতেছে কি অটোইমিউন ডিজিজ, এরা মনে করতেছে আমাদের হার্ট হচ্ছে আমাদের শত্রু, নিজেরটা নিজে ক্ষয় করতেছে। আর যখন এই বিষয়টা সে আপনি হোমিওপ্যাথিক ওষুধ দিবেন তখন কিন্তু তার এই বিষয়টা ঠিক হয়ে যায়, যার কারণে এই যে অটোইমিউন ডিজিজ যেগুলো আপনার সারে না সেই সকল রোগ কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দরভাবে কি হচ্ছে পরিবর্তন আসছে, এখন আরোগ্য হচ্ছে। এটা যদি আমরা সায়েন্টিফিক্যালি প্রুভ করতে পারি রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্যান কিওর ইন হোমিওপ্যাথি, তাহলে তো ভালো হলো। তাহলে এটা করতে হবে, আপনাদের প্রত্যেকের সহযোগিতা লাগবে, কারণ 100-এর উপর পেশেন্ট দেখাতে হবে, ভিন্ন ভিন্ন জায়গায় দেখাতে হবে, বাংলাদেশের সমগ্র জায়গায় দেখানো লাগবে, একটা মেডিসিনে প্রমাণ করতে হবে। তো এই ধরনের প্রমাণের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এটা জানতে পারবো। তো আপনারা আগে এগুলো জানেন, কিভাবে আমাদের পরীক্ষা করতে হয় সেগুলো জানবেন। এবার আমাদের কাজ কি, এই প্রত্যেকটা অর্গানে কিভাবে কাজ করে এগুলো জেনে বুঝে আমরা যখন ট্রিটমেন্ট করব তাহলে আমরা ভালো করতে পারবো। তো আমি মনে করি আপনারা যারা যারা আজকে ছিলেন, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আজকের আলোচনা এখানে শেষ করব। আগামী যে ক্লাস রয়েছে সেই ক্লাসে পুনরায় আপনার এই বিষয়টা আলোচনা করে, কারণ এর মধ্যেই আমাদের ম্যাক্সিমাম সবকিছু নিহিত রয়েছে। আপনার এর পরেই কিন্তু আমাদের সমগ্র মূল ওষুধে চলে যাচ্ছে, অর্থাৎ কোষের উপরে আমাদের ওষুধটা যখন করে আপনার এনার্জি লেভেলে কাজ করে, তাহলে ডিএনএ থেকে আরএনএ থেকে আরো যদি প্রোটিন আরো সংক্ষেপে গেল, তাহলে আমাদের এখানে আবার যদি ওষুধকে বুঝতে হয় আপনাকে রসায়নকে বুঝতে হবে এবং শক্তিকে বুঝতে হবে। প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই জিনিসটা যেমন হোমিওপ্যাথিক ওষুধ যারা প্রয়োগ করে এদেরকে যেমন এটা ভালোভাবে বোঝা লাগে, তদ্রূপ আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে। কারণ কি আমরা যারা যে ওষুধ, এটা তো একটা শক্তির অবিনাশী, শক্তিকে সৃষ্টি করা যায় না, একে ধ্বংস করা যায় না, একে এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তর করা যায় মাত্র। তাহলে এই রূপান্তরের জায়গাটা আমরা কিভাবে করি, আমাদের ওষুধে কোন শক্তিটা রয়েছে, আমাদের ওষুধের মধ্যে ট্রাকিয়ান কণা রয়েছে, এবং আমাদের ওষুধে কেন আমাদের স্যামুয়েল হ্যানিম্যান স্যার পানির কথা বললেন, কোন কারণে বললেন, এটা
আগামী ক্লাসে আলোচনা করব, এবং সাথে এই টিস্যু সেল এইটা কিভাবে পড়তে হবে আমি আপনাদের একটা ধারণা দিলাম, আগামী ক্লাসে জিজ্ঞাসা করব, এবং আপনাদের অনেক নতুনত্ব থাকবে। তার মধ্যে ওষুধের কার্যকারিতা নিয়েও আলোচনা হবে, আপনার ডিজিজ ওরিয়েন্টেড এই সকল কোষের উপরে কি কি রোগ হয় এগুলো আপনারা পড়ে নেবেন বিস্তারিত, অর্থাৎ সেল, টিস্যু এবং যে বিষয়গুলো আলোচনা করেছি, কারণ এগুলোর প্রত্যেকটা নাম আমি যদি বেসিক ভাবে বলি, নাম এবং অ্যাব্রিভিয়েশন। আগামী ক্লাসে সেল এবং টিস্যু নিয়ে আমি অনেকগুলো অ্যাব্রিভিয়েশন আলোচনা করব, আর আমি চেষ্টা করব আপনাদের ক্লাসের আগে একটা পিডিএফ দেওয়ার জন্য, সেই পিডিএফটা আপনারা ভালোভাবে পড়বেন। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি এখানে আজকে সমাপ্ত করব। স্যার নমস্কার স্যার। হ্যাঁ বলুন স্যার। স্যার এখানে আমাদের সমস্যা হচ্ছে কি, যেদিন আমাদের ক্লাসটা হবে ক্লাসের আগে একটু যদি আমরা জানতে পারি যে স্যার আজকে এই বিষয়ের উপর ক্লাস হবে, পিডিএফ আকারে হোক আর যেভাবে হোক, কিংবা শুধুমাত্র প্রশ্নগুলো যদি আমরা একটু পাই তাহলে মনে হয় খুব একটা ভালো হয়। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি অন্ততপক্ষে 20 থেকে 30টা প্রশ্ন দিয়ে দিব আগে, যেগুলো করব। স্যার এটা হলে এটা খুবই ভালো হবে স্যার। আমি প্রত্যেক ক্লাসের আগে 20টা প্রশ্ন দিব, এই প্রশ্নগুলো সলভ করে ফেলবেন, তাহলে আশা করি আপনার ওই ক্লাসের মূল জিনিসটা পড়া হয়ে যাবে। এরপর যখন আমি আলোচনা করব আপনাদের ভালো লাগবে, কারণ আমি 3D মডেলে আলোচনা করি, তো অন্যান্য ন্যাচারালি আপনি যে আলোচনাগুলো শোনেন সেরকম হবে না আমার আলোচনা। আমার আলোচনা একটু ভিন্নতা রয়েছে, আপনারাই সেটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ স্যার। তাহলে প্রশ্নগুলো স্যার একটু 2 দিন আগে মিনিমাম একটু দিলে আমাদের জন্য ভালো হয়। আমি সেল টিস্যু নিয়ে আজকে অনেক প্রশ্ন করতে চেয়েছিলাম, যদিও এখনো চেম্বারে রয়েছি, এরপরে বাড়িতে যেতে হবে হেঁটে হেঁটে, প্রায় 1.5 ঘন্টা হাঁটা লাগবে আজকে গাড়ি বক্স। স্যার দ্রুত একটা বাইকের ব্যবস্থা করা হোক স্যার। অ্যাকচুয়ালি করব, সমস্যা নাই। আপাতত আজকে লিভ নিচ্ছি, নেক্সট টাইমে নেক্সট ক্লাসে কথা হবে। শুভরাত্রি সকলকে। জি স্যার, জি স্যার, শুভরাত্রি। শুভরাত্রি। প্রতিধ্বনিত